জি। এখন যে প্রেশার তৈরি করছে বিচারের জন্য, হ্যাঁ? তো আমি এটাও একটু প্রশ্ন করতে চাই যে এই ইনকিলাব মঞ্চ বা ধরেন আপনারাও কি মনে করেন এই সরকার আসলে বিচার করতে চায় না? এত শক্ত প্রেশার তৈরি করা হচ্ছে কেন? এক, এবং ইনকিলাব মঞ্চ কিন্তু ফেসবুকে বলেছেও যে আমরা ক্রস ফায়ার দেখতে চাই না, হাদির খুনের ক্রস ফায়ার দেখতে চাই না। কেন মনে হচ্ছে যে এরকম ক্রস ফায়ার করে ফেলা হবে? দেখেন, এটা খুব সারপ্রাইজিং এবং খুবই ইন্টারেস্টিং কোশ্চেন যে এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, এই সরকারের লেজিটিমেসি গণ অভ্যুত্থান। তো এই গণ অভ্যুত্থানের একজন নায়ক যখন আপনার প্রকাশ্য দিবালোকে আততায়ীর হাতে আপনার গুলিবিদ্ধ হইল এবং পরবর্তীতে আপনার শহীদ হইল, তো সেই খুনিকে ধরার জন্য তো সরকারের দিক থেকে কোনো ত্রুটি দলবলতা থাকার কথা না। কিন্তু আমি জানি না এটার কারণ কি, কিন্তু আমরা খুব সারপ্রাইজিংলি দেখতেছি যে সরকারের এখানে যতখানি করার কথা ততখানি তারা করতেছে না। যেই তদন্ত চলতেছে সেই তদন্ত কি চলতেছে আমরা নাগরিক হিসেবে খুব স্পষ্টভাবে জানতেছি না। ইনকলাব মঞ্চ যদি স্যাটিসফাইড হইতো যে সরকারের তদন্ত একটা সার্টেন লেভেল পর্যন্ত আগাইতেছে, তাহলে তো তাদের শাহবাগে গিয়ে দাঁড়ানো লাগতো না। তো এখানে সরকারের অভ্যন্তরে আসলে কি হইতেছে এটা অস্পষ্ট, এবং এই ঘটনায় ধরেন যে সুষ্ঠু বিচারকে আড়াল করার জন্য কোনো ষড়যন্ত্র সরকারের মধ্য থেকে হইতেছে কিনা এই প্রশ্ন উঠতেছে। তো আমার বোধ হয় যে আমরা চাইবো যে সরকারের দিক থেকে যেন এই জিনিসটা খুব ক্লিয়ারলি জনগণকে অবহিত করা হয় যে এইটার কতটুকু প্রোগ্রেস হইলো এবং কোন পর্যায়ে এটা আছে। ইনকিলাব মঞ্চই মানে দাবি করেছিল যে 24 ঘন্টার মধ্যে যদি এর আপডেট দেওয়া না যেতে পারে তাহলে তার মধ্যে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে। পরে এসে তারা বলছেন যে যে বুইরা ভাম আপনি কোথাও যেতে পারবেন না, এটার তদন্ত বিচার এটির ব্যবস্থা না করে যেতে পারবেন না, এরকম ব্যাপার বলা হচ্ছে। মানে আগে বললো যে চলে যেতে হবে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এখন বলছেন কোথাও যেতে পারবেন না ব্যবস্থা না নিয়ে। আসলে এখান থেকে কি বার্তা? দেখেন, মানে দুইটা সময় তাদের যে বক্তব্যের মূল জায়গাটা তো হলো তারা ন্যায় বিচার চায়। তারা চায় যে খুনি যেন অ্যারেস্ট হয় এবং এইটার জন্য যেন সরকার দায়িত্ব পালন করে। তো এই দায়িত্ব পালনের জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে চাপ প্রয়োগ করতেছে, তাই না? এবং চাপ প্রয়োগের একটা পর্যায়ে হইতে পারে যে সে যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে হচ্ছে তার পদত্যাগ করে চলে যাওয়া। তো এটার মধ্যে ইনকনসিস্টেন্সি কিছু নাই। কিন্তু এখানে আমাদেরকে যে জিনিসটা মিসিং সেটা হলো সরকারের সাথে আপনার এই আন্দোলনকারীদের একটা আলাপ আলোচনা, যাতে করে আমরা সরকারের কাজটা ঠিকমতো আগাচ্ছে কিনা এটা যেন আমরা বুঝি। যে এইখানে কি আপনার তদন্তটা হইতেছে, তদন্ত তো কোনো ম্যাজিক জিনিস না, আপনি তো চাইলেই আর 6 ঘন্টার মধ্যে একটা সমাধান কিছু মানে পুলিশ ধরে ফেলতে পারে, বিষয়টা এরকম না। কিন্তু বিষয়টা রাইট ডিরেকশনে আগাইতেছে, সরকার তৎপর এবং সরকারের কাজ হইতেছে, এই জায়গাটায় এই আশ্বস্ত যে হওয়াটা গ্রেপ্তার করা হচ্ছে তাদের সহযোগী বা তার আত্মীয় স্বজনকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, খুনিকে শনাক্ত করা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে, এগুলোকে কি অগ্রগতি মনে হয় না? অফকোর্স এগুলোকে অগ্রগতি মনে হয়, কিন্তু আমি এখনো পার্সোনালি কনভিন্সড না যে অগ্রগতি সাফিসিয়েন্ট এবং স্যাটিসফ্যাক্টরি। কারণ আমি পুরো পিকচারটা কারো কাছ থেকে পাচ্ছি না। ধরেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্য কেউ আপনার খুব ডিটেইল মানে এইটার একটা অন দ্য ফ্লাই আপডেট আমাদেরকে জানাচ্ছে, এই জায়গাটা আমি এখনো ক্লিয়ারলি মিসিং। যেমন ধরেন যে হাদির সাসপেক্টেড খুনি এখন কোথায় আছে এই ব্যাপারে কোনো প্রেসাইজ বক্তব্য নাই। আমরা সোশ্যাল স্বরাষ্ট্র মিডিয়াতে কিছু উপদেষ্টা বলছে বক্তব্য দেখছি। জানলে তো ধরেই ফেলতাম, যদি জানতাম কোথায় আছে তাহলে তো ধরেই ফেলতাম। তো ওনারা এতদিনও জানেন না কেন? এই প্রশ্ন উত্তর কে দিবে? ওনারা জানার কতটুকু কাছাকাছি? এটা তো ওনাদের ইনএফিসিয়েন্সির বহিঃপ্রকাশ যে ওনারা এখন পর্যন্ত জানে না। অথচ কিন্তু আপনি আসলে দেখেন সব সোশ্যাল মানে মিডিয়ায় খুনিকে কিভাবে বলা এত হচ্ছে যে সে তাড়াতাড়ি? ইন্ডিয়া পলাই গেছে। হ্যাঁ, হ্যাঁ, বলা হচ্ছে তো আবার। এখন 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 এগুলো কনফিউশন তৈরি করতেছে না? এখানে তো পুলিশ ডিপার্টমেন্টের আপনার যারা তদন্ত করতেছে তাদের কাছ থেকে আমরা খুব প্রিসাইজ ডেভেলপমেন্ট আশা করি। জি, সেটি সাফিসিয়েন্ট হচ্ছে না বলে আপনি মনে করছেন। আপনি একটু আগে বলছিলেন যে সেটা এক্স্যাক্টলি আমি এটা সাফিসিয়েন্ট হচ্ছে না বলে আপনি মনে করি। বলছিলেন যে স্লোগান ছিল আগে, স্লোগান রাজনৈতিক স্লোগান ছিল এরে ধরো তারে মারো, আপনি বলছিলেন, কোট করি আপনাকে। এখন যে স্লোগানগুলো হচ্ছে আপনার, সেটি নিয়ে আপনার বক্তব্য কি? যেমন শরীফ ওসমান হাদির সেই বক্তব্যটা এখন তো মনে হয় ইনকিলাব মঞ্চের একটা স্লোগানে পরিণত হয়েছে। আমি আসলে উচ্চারণযোগ্য না বলে আমি একটু ডট ডট দিয়ে বলি যে গোপালগঞ্জের অস্তিত্ব থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এই প্রসঙ্গে তিনি বলছিলেন ডট 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 মাওয়া ছিঁড়ে ফেলতে হবে ডট 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 পোলাদের। এবং এখন এটি তার বিচারের দাবিতেও ইনকিলাব মঞ্চের অনেকেই এই অংশটুকুই বলছেন যে ছিঁড়ে ফেলতে হবে, ছিঁড়ে ফেলতে হবে, এই ধরনের বক্তব্য আসছে। ইনকিলাব মঞ্চের মিছিল যাচ্ছে যে টিনের চালে কাউয়া মুজিব আমার ডট 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 এরকম স্লোগান আসছে। আমরা দেখছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস শিবির সমর্থিত প্যানেল থেকে যে সালাউদ্দিন আম্মার, তিনিও বলছেন দেখতে পাইলে বাকশাল ওই সেই ডট 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 ছিঁড়া ফেল। না, সে শিবির প্যানেল থেকে না, সে অন্য প্যানেল থেকে আসছে।
সে শিবির সমর্থিত প্যানেল থেকে না, শিবির না সমর্থিত না যে প্যানেলটা? সে ডিফারেন্ট প্যানেল থেকে ছিল। আচ্ছা শিবিরের ক্যান্ডিডেট হারছে তার এগেনস্টে। আচ্ছা, আপনি মানে এই স্লোগানগুলো নিয়ে কি বলবেন? স্লোগানের আগেরও স্লোগান নিয়ে যেহেতু কথা বলছেন, এখনকার এই সব দেখেন স্লোগান এই নিয়ে কি এই বলবেন? এই জিনিসগুলো আমি একটা কম্প্রিহেন্সিভ ফেনোমেনা আকারে পড়তে চাই। সেটা হলো যে গণ অভ্যুত্থানের পরে এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে এই হাসিনার ফ্যাসিবাদী সময়ের অপারেশনের মধ্য দিয়া এবং জুলাইয়ে তারা একটা ট্রমাটিক এনভায়রনমেন্টের মধ্য দিয়ে গেছে। দেখেন আপনি এই ঘটনায় প্রায় 2000 মানে 1000 থেকে 2000 নাম্বার হবে যারা হচ্ছে আপনার গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এই সময়ে। আপনার 20-30 হাজার তরুণ হবে যারা আহত হয়েছে, তাদের অনেকে হাত হারাইছে, পা হারাইছে এবং এর আগেও তাদের ট্রমাটিক এক্সপেরিয়েন্স আছে। তো এই ট্রমার মধ্য দিয়ে যে তরুণরা আসছে তাদের আচরণের মধ্যে আপনি বহু জায়গায় এরকম অ্যাগ্রেসিভ এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণ পাবেন। এটা খুবই স্বাভাবিক। এরকম একটা ট্রমাটিক এনভায়রনমেন্টের মধ্য দিয়ে গেলে যে কোনো সমাজে যে কোনো প্রজন্মের মধ্যে এটা হবে। যে কোনো সময় আপনি হিস্টোরিক্যাল এনি ইভেন্ট আনেন, আপনি একটা ইভেন্ট আমাকে দেখাতে পারবেন মুক্তিযুদ্ধের পরেও যখন এটা এরকম আপনি বলছেন যে এরকম আচরণ, হ্যাঁ অনেক, তারপরেও অনেক বিতর্কিত আচরণ এসেছে যে আচরণগুলোকে প্রশ্নবিদ্ধ করা যায়, কিন্তু এইরকম ভাষা কেন এরকম এরকম হয়ে যাবে? ভাষার কেন এই কি বলবো কুরুচিপূর্ণ ভাষা কেন আসবে? আপনার এই জাতীয় ট্রমাটিক এনভায়রনমেন্টের পরে ভাষা এবং ভায়োলেন্স, কাউন্টার ভায়োলেন্স, এইটা সাধারণত হয়, এক্সপেক্টেড না কিন্তু এটা সাধারণত হয়। কোশ্চেনটা এই জায়গায় না, আপনি যেখানে প্রশ্নটা করতেছেন এটা কেন হয়, এটা কোনো কোশ্চেন না। কোশ্চেন হইল আমরা এটাকে কিভাবে ওভারকাম করে যাব। আমরা তো এই জায়গায় আটকায় থাকবো না, তাই না? আমরা এটার বিয়ন্ডে যাব। বিয়ন্ডে যাওয়ার প্রক্রিয়াটা হলো আমাদেরকে সময় নিতে হবে, এই গ্রিভেন্সটাকে নেভিগেট করতে হবে এবং এটাকে একটা পজিটিভ ওয়েতে আমরা যাতে অতিক্রম করি। কিন্তু আমি প্রশ্নটার মেরিটটা বুঝতে পারতেছি না। আপনি কি মনে করেন যে একটা 20 বছরের তরুণ ছেলে যে দাঁড়ায় দেখছে তার পাশে দাঁড়ায় আর একজন গুলি খেয়ে মরে গেছে, দেখছে যে তার লাশ নিয়ে পোড়ায় ফেলছে, আপনি তার কাছ থেকে কি মানে সিভিলাইজড আচরণ আশা করেন? এটা পসিবল এই সময়? অবশ্যই সিভিলাইজড আচরণ আশা করব, কেন করব না? সিভিলাইজড ওয়েতে কি প্রতিবাদ করা যায় না, বিক্ষোভ করা যায় না, বিচার করা যায় না? এই ট্রমাটিক এনভায়রনমেন্টের পরে, এবং সে যদি মানে এই মির্জা গালিব, ট্রমাটিক আমি আসলে এনভায়রনমেন্টের ব্যক্তিগত পরে মতামতের জায়গা কখনো যেতে চাই না যে আমার ব্যক্তিগত মতামতকে, কিন্তু এই ভাষাটি, এই শব্দটি, আমার জ্ঞানের লিমিটেশন, এই শব্দটির অর্থই আমি জানতাম না। এই শব্দটি পরবর্তীতে আমি জানলাম যে, এবং এই ধরনের শব্দ আমরা মুরব্বীদের সামনে শুনতেও অস্বস্তি বোধ করি, সেই শব্দটি এখন এরকম সিনিয়র লিডারদের সামনে বসে বসে দেওয়া হচ্ছে। এটি মানে এটি একটা দেখেন justification এটা কোথা থেকে আসছে এটা আপনি বুঝবেন এই জায়গায়, যে শেখ হাসিনা তার অপারেশনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এই দেশে মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, সে কোথাও এটার প্রতিবাদ করতে পারতো না। তার ফলে তার প্রতিবাদের একমাত্র জায়গা হয়ে দাঁড়ায় আপনার সোশ্যাল মিডিয়া, এবং সেই প্রতিবাদের ভাষা আপনার হচ্ছে কিছুটা আগলি, কিছুটা অগ্রহণযোগ্য ভাষা হয়ে দাঁড়ায়, এবং এই অপারেশনের এগেনস্টে এই ভাষা এক ধরনের ন্যায্যতা পায় আনএক্সপেক্টেডলি। এবং আমি গণ অভ্যুত্থানের পরে এই তরুণ প্রজন্মের যে আচরণ এবং যে কথা, এটার মধ্যে দিয়ে তার যে বিপ্লব, তার যে বিদ্রোহ, এইটাকে ওইটার সাথে কানেক্ট করে পড়ি। আপনি দেখেন ওসমান হাদির একটা বক্তব্য আছে, সে সেখানে বলছে যে মজলুমের ভাষাই হলো তার হাতিয়ার। এই যেহেতু সে মজলুম, সেইটার মধ্যে দিয়ে আপনার সেই ইনজাস্টিসকে আর কোনোভাবে পরিবর্তন করতে পারতেছে না, তখন সে তাকে গালি দিয়ে তার মনের ক্ষোভ মিটাইতেছে, তার ফলে তার ভাষাটা এই জায়গায় গিয়ে দাঁড়াইতেছে। তো এইটাকে আপনি তার হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসতেছে এটা থেকে যদি ডিটাচ করে পড়েন এবং এই প্রশ্ন তুলেন, তাহলে আপনি কোনোদিন এটাকে বুঝবেন না। এটাকে বুঝতে হইলে আপনাকে তার এই ট্রমাটিক এক্সপেরিয়েন্সের সাথে মিলায়া পড়তে হবে। কিন্তু এখানে পয়েন্ট হলো, ধরেন এখন যারা আওয়ামী লীগের না আমি একটু শেষ করি, নিশ্চয়ই পয়েন্ট হলো যে আপনি যদি এই সিচুয়েশনটাকে স্লোলি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেভিগেট করেন ওভার দ্য টাইম, আপনি দেখবেন যে এটা একটু একটু করে কমে আসতেছে। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ফলো করেন, আমার কাছে মনে হয় যে গত এই যে আমরা 1-1.5 বছর ক্রস করে আনলাম শেখ হাসিনা পতনের পরে, সিচুয়েশনটা স্লোলি একটা ইকুইলিব্রিয়াম এবং নর্মালসির দিকে যাইতেছে। আমরা যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে আরও সিস্টেমেটিক জায়গায় যাইতে পারি, আপনি দেখবেন এটা একটা নর্মাল জায়গায় চলে আসবে। নর্মাল জায়গায় কি যাবে, নাকি এর মানে ট্রমার কারণে যারা আবার ভিকটিম হচ্ছেন তাদের আবার যে ট্রমা তৈরি হচ্ছে, সেই ট্রমার একটা প্রতিফলন সামনের দিনে থাকবে? না, আমি মনে করি ট্রমায় যে ট্রমায় এখানে বাড়তে বাড়তে থাকবে না, একটা ট্রমা। এটা এই পুনরুৎপাদনের দিকে যাবে না যদি আমরা খুব দ্রুত একটা সিস্টেমেটিক গণতন্ত্রের দিকে যাইতে পারি। কিন্তু যদি আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটাইতে না পারি, তাহলে এটা রিপ্রোডিউসিং হতে পারে।
ধরেন মানে সেই ট্রমা থেকে এখন আওয়ামী লীগের কাউকে দেখলে তাকে মেরে ফেলা যায়, তাকে হত্যাযোগ্য করে ফেলা যায় আর কি, বা ছাত্রলীগের কেউ থাকলে তারা নিষিদ্ধ সংগঠন, তাদের কর্মকাণ্ডের সমালোচনা ভয়ঙ্করভাবে আছে, কিন্তু তাদেরকেও হত্যা করে ফেলা যায় এবং সেটি আসলে খুব অপরাধ হিসেবে গণ্যও হয় না। এই ট্রমা তাদের মধ্যে থাকবে না, তাদের পরিবারের মধ্যে তারা যখন সামনে যদি আমি তো জুলাইয়ের পরে একজনও ছাত্রলীগের কাউকে হত্যা করতে দেখলাম না, বরং আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদ নামে সম্ভবত একজন, তার ছোট্ট একটা বাচ্চা, তখন হাদির মতোই ছোট একটা বাচ্চা ছিল, তাকেও ওইভাবে গণপিটুনিতে সে সময় মেরে ফেলা হয়েছিল। কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে। হ্যাঁ, এরকম অনেক, সেটি হবে খুব মেইন স্ট্রিমে হয়তো খুব আসেও না, কিন্তু আমরা সাংবাদিক হিসেবে টুকটাক খবর পাই যে এখানে এটা হয়েছে সেটা হয়েছে। দেখেন এই যত বা জেলখানায় ধরেন বিনা বিচারে অনেকে মানে বিনা চিকিৎসায় অনেকে। কিন্তু দেখেন আপনি ঘটনাটাকে যদি এইভাবে দেখেন যে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদিকে গুলি করে আপনার খুন করলো। এই দেশে এখনো এটা হইতেছে। এই দেশে যখন এনসিপি গোপালগঞ্জে গেল তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপরে আবার আক্রমণ করলো। শেখ হাসিনা মাঝে মধ্যে বইলা বেড়াইতেছে তার নামে যারা মামলা করছে তাদেরকে উনি আবার দেখে নেবেন। তা আওয়ামী লীগ তো এখন একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, এটা অল আউট একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। তার রাজনীতি কোথায়? আপনি যে তার রাজনৈতিক অধিকারের পক্ষে আর্গু করবেন, আমিও তার রাজনৈতিক অধিকারের পক্ষে আর্গু করতে ইন্টারেস্টেড, কিন্তু এই ক্রিমিনাল এন্টারপ্রাইজ থেকে যদি আওয়ামী লীগ বের হয়ে না আসে তাহলে আপনি তার রাজনৈতিক অধিকারের পক্ষে কিভাবে আর্গুমেন্ট করবেন? একদমই, খুবই মানে আপনি যে ক্রিমিনাল এন্টারপ্রাইজ বলছেন সেটা অনেকটাই তাই, যে তারা আসলে এরকম উস্কানি দিচ্ছে বা বলছে, কিন্তু একই রকম কথা তো এই পক্ষ থেকেও বলা হচ্ছে। সেটি যদি খালি ট্রমা বলা হয়, ওদিকে ট্রমা হবে না? তারাও তো একরকম ট্রমার শিকার হচ্ছে, তাদের বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। তারা কি ট্রমা, তাদের মধ্যে কি ট্রমা নাই? আপনি তাদের 17 বছর অপরাধের পরে যেটুকু হয়েছে, এটুকু তো যেটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক কম হয়েছে। আপনি যেটুকু হয়েছে এটাকে যদি সমানভাবে দুইটাকে মাপেন, আমি মনে করি যে দ্যাটস নট দ্য রাইট থিং। কিন্তু আপনার প্রশ্নের একটা মেরিট আছে, সেই মেরিটটা হইল যে আমরা এখন যেই ইন্টারমিডিয়েট স্টেজে আছি, এই ইন্টারমিডিয়েট স্টেজে যদি আমরা লম্বা সময় থাকি তাহলে সমাজে এইটা মানুষের যেই গ্রিভেন্স এবং তার মধ্য দিয়ে যেই আপনার সাইকেল, এই সাইকেলের আবার পুনরুৎপাদন হইতে পারে। এটার ক্ষেত্রে আমি অ্যাগ্রি করি, কিন্তু আপনি যদি দুইটাকে সমানভাবে তুলে ধরে কোশ্চেন করেন, আমি মনে করি এটা রাইট মেরিট না। তার কারণ হলো এই 17 বছর যেই অন্যায় অত্যাচার, যেই খুন গুমের মধ্য দিয়া এই দেশের মানুষ গেছে, তার গ্রিভেন্সটা যথেষ্ট পরিমাণ জাস্টিফাইড। সেই গ্রিভেন্সের সাথে আপনি আওয়ামী লীগের লোকের গ্রিভেন্সকে এখন আপনি তুলনা করতে মানে পারবেন এই না। অর্থে তুলনা করতে, এই অর্থে তুলনীয় হতে পারে কিনা যে ধরেন যেই মানুষটার পরিবার গুমের শিকার হয়েছে, যেই মানুষটা, তার যে পরিবারের যে গ্রিভেন্স, এখনো যে মানুষটা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বা তাকে জেলখানায় রেখে দেওয়া হচ্ছে, তার খুব বিচার প্রক্রিয়া খুব যৌক্তিকভাবে আগাচ্ছে না বা হচ্ছে না, তার যে পরিবারের একটা গ্রিভেন্স, পরিবার বা মানুষের জন্য মানে একজন ছেলের তার বাবার প্রতি বা স্ত্রীর তার স্বামীর প্রতি ভালোবাসা, এগুলোর মায়ের ছেলের প্রতি ভালোবাসা, এগুলোর তো একটা কমন বিষয় আছে। তাদের গ্রিভেন্সটা কি একরকমের না? না, অফকোর্স গ্রিভেন্স হাদির যে বাচ্চাটা আর ওই মাসুদের যে বাচ্চাটা, তার বাবার জন্য না, অফকোর্স তার গ্রিভেন্স একরকম। এই পয়েন্টের সাথে তো কোনো দ্বিমত নাই। আমরা যেই কারণে এই যে সিচুয়েশন এটাকে মিনিমাইজ করতে চাই এবং যেই কারণে একটা নিয়মতান্ত্রিক পরিবেশে আমরা যাইতে চাই, এটা কেন যাইতে চাই? এটা যাইতে চাই এই কারণে যাতে করে এটা অনিয়ন্ত্রিত থাকলে পরে এরকম ঘটনাগুলো সমাজে ঘটতে থাকবে। দেখেন, আইন নিজের হাতে যদি তুলে নেয় তাহলে দুইজন হয়তো রাইট সময়ে তুলে নেবে, কিন্তু তিনজন ভুল সময় তুলে নেবে, ভুল লোকের কাছ থেকে তুলে নেবে এবং সমাজে ভুলের পরিমাণ বাড়তে থাকবে। তো এই কারণে আমাদের এই ইন্টারমিডিয়েট সময়টা থেকে যত দ্রুত সম্ভব আমাদের একটা নিয়মতান্ত্রিক জায়গায় গিয়ে দাঁড়াইতে হবে। আপনার এই পয়েন্টের সাথে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আপনি এটাকে ইকুয়েট করেন না। তার কারণ হলো আমরা 16 বছরের একটা অন্যায় অত্যাচার গুম এবং খুন থেকে বের হয়ে আসছি। কাজে এইটার মধ্য দিয়ে যে প্রজন্ম গেছে এবং তাদের যে বিশাল সংখ্যক মানুষের যে গ্রিভেন্স, এটার সাথে আপনি এটার ইকুয়েট করাটা আমি কোনো অংশে আমি ঠিক মনে করি না। আমাদেরকে মনে রাখতে হবে যে জুলাইয়ে আপনার মানে 1,500 তরুণ 20 বছরের বাচ্চা, 17-18 বছরের, 22 বছরের, তারা গুলি খেয়ে মারছে। আপনি পুলিশের ভ্যান থেকে ফালাই দিয়ে তারে মারছে, তার লাশ ধরে নিয়ে আপনার পোড়ায় ফেলছে। এই বিভৎসতার মধ্য দিয়ে আমরা আসছি। কাজে এটাকে ইকুয়েট করে আমরা যেন এটাকে ডাইলুট না করি। কিন্তু আপনি যদি অনেক প্রিন্সিপাল
এই প্রশ্নটা তুলতে চান যে আমরা এটার কাউন্টারটা যেন এমনভাবে না করি যে সেইটা সমাজে আবার আরেকজনের গ্রিভেন্স তৈরি করে। আমি আপনার সাথে 100বার একমত। জি, ডক্টর মির্জা গালিব, আর ছোট্ট ছোট্ট করে দুটো বিষয়ে যদি একটু আপনার কাছ থেকে শুনি, যে জামাত ইসলামী মানে সামনে নির্বাচনের ক্ষেত্রে মানে ইসলামের উপরে বা ধর্মীয় জায়গাটা যে যে বলছে সেটার অনেক রকম সমালোচনাও হচ্ছে। যেমন ব্যারিস্টার শাহরিয়ার তিনি বলছেন যে জান্নাতে যেতে গেলে জামাত ইসলাম করতে হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। বা বলছেন জামাতের প্রার্থীকে শুনছিলাম তিনি বলছেন যে জামাতে ভোট দেয়া সোয়াবের কাম, হাসরের ময়দানে দাড়ি পাল্লা ছাড়া কোনো মার্কা থাকবে না। এই যেরকম বক্তব্য আরও বিভিন্ন মানে প্রার্থীর কাছ থেকে টুকটাক এরকম আওয়াজ শোনা যাচ্ছে। আপনি আসলে কি বলবেন, এটা কেমন টুল নির্বাচনে বা ভোট পাওয়ার জন্য? দেখেন, আমাদের সমাজে যেহেতু মানুষের ধর্মের ব্যাপারে সেন্সিটিভিটি আছে, তো এই কারণে ধর্মীয় ইমোশনকে রাজনীতিতে ব্যবহার করার একটা প্রবণতা আছে এবং অনেকে এই জাতীয় বক্তব্য দেয়। এটা আপনি বিএনপিরও মাঠ পর্যায়ের লোকদেরকে দেখবেন বক্তব্য দেয়, জামাতেরও মাঠ পর্যায়ের লোক থেকে অনেক সময় বলে। এগুলো অধিকাংশ ক্ষেত্রে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য। ইসলামী রাজনীতির ক্ষেত্রে ইসলামের নীতি আদর্শ এবং মডেলের উপর দাঁড়াইয়া সমাজ এবং রাষ্ট্রকে রিকনস্ট্রাকশন করার একটা আপনার ইডিওলজিক্যাল তাড়না আছে। আমাদের দেশ যেহেতু মুসলিম মেজরিটি কান্ট্রি, অন্যান্য রাজনৈতিক দল যারা নিজেদেরকে ইসলামী রাজনৈতিক দল বলে না, তারাও আপনি দেখবেন যে ইসলামের অনেকগুলো বক্তব্যকে অ্যাডপ্ট করে। যেমন আপনি ধরেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না, এটা আওয়ামী লীগও বলছে, এটা বিএনপিও বলে। আপনি যদি তারেক রহমানের বক্তব্য দেখেন, উনি ওই দিন ওনার বক্তব্য বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উনি সমাজকে রিকনস্ট্রাকশন করতে চান। কাজে এই ধর্মীয় এলিমেন্টগুলো কিন্তু আমাদের রাজনীতিতে অলওয়েজ আছে। এই দেশের মেজরিটি মানুষ মুসলমান, এটা থাকবেই। তো রাজনৈতিক দলগুলোকে আপনার মানে ধর্মকে এক্সক্লুসিভলি নিজের রাজনীতির লেজিটিমেসি তৈরির জন্য ব্যবহার করা বন্ধ করতে হবে। এটা যে সমস্ত টুকটাক বক্তব্যের মধ্যে আসে, আমি প্রায় এটা আর্গু করি যে এটা অধিকাংশ সময় আপনি জামাতের মেইন স্ট্রিম লিডারশিপের বক্তব্য পাবেন না। আপনার জামাতের আমির এই জাতীয় বক্তব্য দেন না, জামাতের সেক্রেটারি জেনারেল এই জাতীয় বক্তব্য দেন না। এগুলো আপনি অনেক সময় হচ্ছে থার্ড ফোর্থ লেয়ারের লোকদের থ্রুতে এই বক্তব্যগুলো আসে, কিন্তু এই বক্তব্যগুলোর ব্যাপারে কেয়ারফুল হওয়া ভালো। মানে তারা তো আসলে নির্বাচন করবেন, তারা তো প্রার্থী, তারা তাদের ভোটারদের এটি বলছে। এটি একরকমের ধর্ম অবমাননা হয় নাকি? মানে বেহেশতে না, যেতে গেলে বা জান্নাতে যেতে গেলে জামাতে ভোট দিতে হবে। দেখেন এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য। আমি বলবো যে এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য। কোনো দলেরই এরকম এক্সক্লুসিভলি মানে ধরেন যে আমি ধর্মের এজেন্ট, অথবা আমার দলই হচ্ছে একমাত্র রাইট দল, অথবা আমার দল করলে পরেই আপনি হচ্ছেন প্রপারলি মুসলিম হিসাবে অ্যাক্ট করবেন, এরকম এক্সক্লুসিভ বক্তব্য কোনো রাজনৈতিক দলেরই দেওয়া স্পষ্ট উচিত আপনার না। বক্তব্য, আপনি বলছেন এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য। এই যে ইদানিং ইদানিং আগেও হতো, মানে ইদানিং খুব ঘন ঘন দেখা যায় তৌহিদি জনতার নামে এটা ভাঙচুর সেটা ভাঙচুর, মাজারে হামলা, কনসার্ট। এই যে সম্প্রতি মানে গতকালেরই সম্ভব বা পরশু ঘটনা, জেমসের একটি কনসার্ট ছিল, সেটি তৌহিদি জনতার হামলায় সেটি মানে ভণ্ডুল হয়ে গেল। এই তৌহিদি জনতা, এটি আসলে কি একটা প্রপার টার্ম? তারা কি আসলে তৌহিদি জনতা? দেখেন, ইন্টারেস্টিং হলো তৌহিদি জনতা কিন্তু শেখ হাসিনার সময়ও ছিল। হ্যাঁ, এবং আপনি জানেন যে জামাতের যে সমস্ত লিডারদেরকে এই যে যুদ্ধ অপরাধের অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে, হাসিনা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছিল ধর্ম অবমাননার মামলায়। তো ধর্মকে রাজনৈতিক টুল হিসাবে ইউজ করা, এটা কিন্তু আমাদের সমাজে আরও আগে ছিল। আপনি যেই জায়গাটা থেকে এই প্রশ্নটা করতেছেন, সেই জায়গাটা মূলত সমাজে মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা। এবং এই ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক ঘটনাটা বোধহয় কিছুদিন আগে যেটা ময়মনসিংহে আপনি দেখছেন, যে একজনকে দীপু বিশ্বাস, তাকে আপনার পিটায়া এবং তারপরে আপনার পোড়ায়া মারা হয়েছে, একটা অত্যন্ত নৃশংস ঘটনা। তো সমাজে যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থাকে, তাহলে এইটার অ্যাবিউজ হবে। এটা মোরাললেস আপনি বলতে পারেন যে এটা হবেই। এবং এটাকে আপনি শুধু ধর্মের জায়গায় দেখলে হবে না, বুঝছেন, এটা সোশ্যাল ফেনোমেনা। আমাদের সমাজে আপনি এর আগে কত বছর আগে আমার মনে নাই, যে আপনার ওই যে ছেলে ধরা সন্দেহে একজন মহিলাকে পিটায় মারছে, তাই না? চোর সন্দেহে পিটায় মারে, এটা কিন্তু আমাদের সমাজে আছে। একই মানসিকতা থেকে এটা আসে। এখন এই মানসিকতাটা একদম নিছক একটা মব, আর এটির একটা বিশেষ নাম আছে, তৌহিদি জনতা। আমি আসলে নাম আপনার তো কাছ থেকে দেখেন, এই নামের কি যৌক্তিকতা আছে কিনা, মানে তারা এই ধরনের কাজ যারা করতে যাচ্ছে তাদেরকে তৌহিদি জনতা বলার, এটিকে একটা প্রপার টার্ম ইউজ করার জন্য? না, প্রপার টার্ম না। তার কারণ হলো যে দেখেন, আপনি আইন নিজের হাতে তুলে নিতে কেউ পারবে না, এটা ইসলামে অ্যাকসেপ্টেবল না। যখন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আছে, তখন সেইখানে ডেজিগনেটেড পিপল বাদে আর কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। এই ময়মনসিংহের ঘটনার পরে আমার বোধ হয় যে এটা একটা সিরিয়াস ঘটনা, যেখানে আমাদেরকে এই জিনিসটা সিরিয়াসলি পিক আপ করতে হবে, যে সমাজে ধর্মের ব্যাপারে মানুষের যদি ইমোশন আছে,
এই ইমোশনটাকে যদি অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয় তাহলে কেউ কেউ এইটাকে এরকম দুঃখজনক ঘটনায় কনভার্ট করতে পারে। কাজে এটা যাতে না হয় এই কারণে আমাদের যারা আলেম ওলামা আছেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তাদের সবাইকে এই ব্যাপারে স্পষ্টভাবে কথা বলতে হবে। কিন্তু এখানে আরেকটা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টটা হলো যে আইনের প্রতি মানুষের বিশ্বাস ফিরে আনতে হবে। সমাজে আইনের শাসনের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি এই যে সামাজিকভাবে আইন হাতে তুলে নেওয়া, এটাকে আপনি কখনোই আটকাতে পারবেন না, কারণ এটা মূলত তৈরি হয় আইনের প্রতি মানুষের অনাস্থার জায়গা থেকে। ইদানিং আইনের প্রতি অনাস্থাটা কি এত বেড়ে গেল, মানে এত বেশি তাওহিদি জনতা? না, এটা আমাদের সমাজে সবসময় ছিল। শেখ হাসিনার ফ্যাসিজমের মধ্য দিয়ে এটা আরো খারাপ অবস্থা হয়েছে। এবং আপনি এখনকার কোনো সোশ্যাল ফেনোমেনাই আপনি যদি গত 15 বছরের যে ব্লান্ডার এটা বাদ দিয়ে যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি কোনো সোশ্যাল ফেনোমেনাই আপনি বুঝতে পারবেন না। আমি বরং আপনার এই প্রত্যেকটা প্রশ্নকে আবার রিভিজিট করতে ইন্টারেস্টেড হব আজকে থেকে 5 বছর পরে, যদি আমরা একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে যাই। আফটার 5 ইয়ার্স আমাদের সমাজ কি পজিটিভলি সামনের দিকে যাইতেছে না পিছনের দিকে যাইতেছে? নিশ্চয়ই। এখন আপনার এই প্রত্যেকটা প্রশ্নকেই আমি একটা সামাজিক ফেনোমেনা হিসাবে পড়তে ইন্টারেস্টেড, যেটা আমি মনে করি যে ফ্যাসিবাদের সময় আমাদের সোশ্যাল সিস্টেম ভাঙে চলে গেছে এবং তার আউটপুট হিসাবে এগুলো হইতেছে।